স্বাগত bdviews24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নির্বাচন করে ক্ষমতায় আসবে কখনো চেষ্টা করেননি আওয়ামী লীগ। লক্ষ্মীপুরে অ্যানি, মোহাম্মদপুরে ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে 25 জনকে গ্রেপ্তার। সড়কের পাশে যুবকের লাশ, কারণ খুঁজছে পুলিশ। ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে নামালো মার্কিন সামরিক বিমান। ধানমন্ডি 32 নম্বরে ঢুকে পড়ল বিক্ষুব্ধ ছাত্র জনতা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ তারেক রহমানের। শত্রু মিত্র সবার কাছে প্রত্যাখ্যাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন করে ক্ষমতায় আসবে কখনো চেষ্টা করেনি আওয়ামী লীগ। লক্ষ্মীপুরে অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম খুন করেছে, জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে, কখনোই সেই চেষ্টা করেনি। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরের সদর উপজেলায় দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির নেতা অ্যানি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী ও জনগণকে জিম্মি করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে। অ্যানি আরো বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি তার দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করেছে। তার কথাতেই পরিষ্কার তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেন। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ। মোহাম্মদপুরে ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে 25 জনকে গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী সহ নানা অপরাধে জড়িত অভিযোগে 25 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানজিম ওরফে তানিশা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ শুভ, মোহাম্মদ সুমিত, মারুফ আক্তার হোসেন, রুবেল মিয়া, রাফিউর রহমান চৌধুরী রাজ, মোহাম্মদ মিলন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ সুজন, মোহাম্মদ মাসুম, জহিরুল ইসলাম ওরফে বিপুল ওরফে বিপুল মোল্লা, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ শামীম রাব্বি, মোহাম্মদ ইয়াসিন আল আমিন, মোহাম্মদ মারুফ, মোতালেব হাসান, আব্দুর রহিম, মোহাম্মদ মহসিন ও একজন কিশোর। তাদের বয়স 17 থেকে 30 বছরের মধ্যে। ডিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর থানা বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। সড়কের পাশে যুবকের লাশ, কারণ খুঁজছে পুলিশ। চট্টগ্রাম নগরে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে নগরের চান্দাগাঁও থানার অন্যান্য আবাসিকে 1 নম্বর সড়কের ফেদিয়া পুকুরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সড়কের পাশে লাশটি পড়েছিল। নিহত যুবকের নাম সোহেব রুমি, 25। তিনি নগরে বায়োজিৎ বোস্তামি থানা এলাকায় মোহাম্মদ ইকবালের ছেলে। কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার উত্তর আমিরুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার। নিহত যুবকের হাতে ক্ষতের চিহ্ন রয়েছে। বৈদ্যুতিক শক থেকে হাতের এই ক্ষত তৈরি হয়েছে নাকি অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম আরো বলেন, এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সর্বশেষ দিবাগত রাত 1:30টার দিকে একটি অটোরিকশায় সোহেব যাচ্ছিলেন। তিনি কেন, কি কারণে ওই এলাকায় গিয়েছিলেন তা জানা যায়নি। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনা হচ্ছে। ইউক্রেনের আরো 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্ব ও উত্তর দিকে আরো 2টি গ্রাম দখল নেওয়ার দাবি করছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে
নোভোমলিস্কো নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কেল নদী পার হয়ে রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এতদিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল। গ্রামটি খার্কিতের পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলে কয়েকটি স্থানের রণক্ষেত্র সম্মুখ ভাগ ফ্রন্ট লাইন এসে মিলেছিল ওই গ্রামে। সম্প্রতি ওস্কেল নদীর ওপর রুশ সেনারা একটি সামরিক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন। রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারান্তকা। এটি ওরেরেচিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বস্তি দখল করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে 24 ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে উভয় পক্ষে রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে। গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে। ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করেছেন রুশদের অগ্রগতি ঠেকাতে। অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে নামালো মার্কিন সামরিক বিমান। নিজেদের সামরিক বিমানে করে 104 অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বহনকারী বিমান বুধবার অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। C-17 মডেলের এই বিমানটি গতকাল টেক্সাস থেকে রওনা দেয়। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী বুধবার দুপুর 1:55 অমৃতসরে শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর C-17 বিমান অবতরণ করেছে। যে 104 জন ভারতীয়কে ফেরানো হয়েছে তাদের মধ্যে 33 জন হরিয়ানার বাসিন্দা, 33 জন আদতে গুজরাটে থাকতেন, 30 জন পাঞ্জাবের বাসিন্দা, 3 জন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা, চণ্ডীগড়ের বাসিন্দা 2 জন। যদিও সরকারিভাবে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। এমনিতে প্রাথমিকভাবে বিভিন্ন রিপোর্ট দাবি করা হয়েছিল যে 205 জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানো হচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় তা স্পষ্ট নয়। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রশাসনের প্রথম দফায় এই অবৈধ অভিবাসীদের ফেরানো হয়েছে। এরপর কতজনকে ফেরানো হবে সেটাও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 18,000-এর বেশি অবৈধ ভারতীয় রয়েছে। তারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন এসব অভিবাসীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যেটি ভালো সেটিই তিনি করবেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরই মধ্যে ভারতীয়দের ফেরত পাঠালো মার্কিন সরকার। ধানমন্ডি 32 নম্বরে ঢুকে পড়ল বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার 5 ফেব্রুয়ারি রাত 7:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধরা উপস্থিতি হয়। এ সময় তারা 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ 32 নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি দেয়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ তারেক রহমানের। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 5 ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, আজ বুধবার হাইকোর্ট প্রাঙ্গণে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হওয়া নিয়ে বিষয়ে অবহিত হওয়া মাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের দ্রুত তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান শায়রুল। এর আগে পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার 5 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে পাবনার ঈশ্বরদী এলাকায় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে এই হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত ইটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারকে উদ্ধার করে রাজধানীর
কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শত্রু মিত্র সবার কাছে প্রত্যাখ্যাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব। ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসন করে গাজা উপত্যকা দখল করার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা এখন নিন্দা কুড়াচ্ছে আমেরিকার শত্রু থেকে মিত্র সবার কাছেই। মধ্যপ্রাচ্যে আমেরিকান মিত্র দেশ যেমন মিশর ও জর্ডান এরই মধ্যে গাজায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে অঞ্চলটির বাইরে অন্যত্র পুনর্বাসনের ধারণাকে প্রত্যাখ্যাত করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসাবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এই বিস্ময়কর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকে সমর্থন করার শামিল। তিনি দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিউরা বানানো যেতে পারে এবং এটিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে মিশর ও জর্ডানের পর এবার মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র সৌদি আরব ট্রাম্পের এই সম্প্রসারিত পরিকল্পনার বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। দেশটি উল্লেখ করেছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ তাদের দীর্ঘদিনের অবস্থান দৃঢ়, অবিচল ও অপরিবর্তিত রয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব পূর্বে যেমনটি বলেছিলেন এখনও তা পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি কোনো ধরনের আঘাতকে সৌদি আরব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে, হোক তা ইসরায়েলি বসতি স্থাপনের নীতি, ফিলিস্তিনি ভূমি দখল করা বা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, গাজাবাসীদের অবশ্যই তাদের বাড়িতে ফিরতে দেওয়া উচিত, তাদেরকে ওই উপত্যকা পুনর্নির্মাণের অনুমতি দেওয়া উচিত এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে আমাদের ও তাদের সাথে থাকা উচিত। স্টারমার তার সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে যুক্তরাজ্যের সংসদকে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরেক মিত্র ফ্রান্সও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যাত করেছে। দেশটি বলেছে গাজা তৃতীয় কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্স দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য প্রচারণা চালিয়ে যাবে, যা একমাত্র ইসরায়েল এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই দীর্ঘমেয়াদে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। গাজার ভবিষ্যতের সাথে তৃতীয় রাষ্ট্রের নিয়ন্ত্রণ জড়িত হওয়া উচিত নয়। আরেক শক্তিশালী মিত্র জার্মানি ও ট্রাম্পের প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়াররক বলেছেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সাথে বসবাস করতে পারবে তা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ। এটা স্পষ্ট যে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মতো গাজা ও ফিলিস্তিনদের, এগুলো ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের সূচনা বিন্দু গঠন করবে। বেয়ারবক বলেন, তিনি সতর্ক করে বলেন, গাজা থেকে ফিলিস্তিনি বেসামরিক জনগোষ্ঠীর বহিষ্কার কেবল অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে না, এটি নতুন দুর্ভোগ এবং নতুন ঘৃণার দিকেও নিয়ে যাবে। তিনি আরো জোর দিয়ে বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং জি7 দেশগুলো তাদের প্রস্তাব এবং সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনে বিরোধিতা করে আসছে। তিনি আরো বলেন, গাজার বেসামরিক জনগোষ্ঠীকে বহিষ্কার করা এবং গাজাকে স্থায়ীভাবে দখল বা পুনর্বাসিত করা উচিত নয়। ফিলিস্তিনিদের মাথার বিনিময়ে কোনো সমাধান থাকতে পারে না। ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এই প্রস্তাবকে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরির একটি ফর্মুলা বলে আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলেছে, গণহত্যা ও বাস্তুচ্যুতির জন্য ইহুদিবাদী দখলদার শক্তিকে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত, কিন্তু তার বদলে তাকে পুরস্কৃত করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনীতিকরা দ্রুতই ট্রাম্পের এই ধারণার বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস মার্কিন প্রেসিডেন্টকে মন্তব্যে আপত্তিকর, পাগলাটে, বিপজ্জনক ও নির্বোধ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, এই ধরনের প্রস্তাবের কারণে বিশ্ব আমাদের ভারসাম্যহীন ও অবিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে দেখবে, কারণ আমাদের প্রেসিডেন্ট পাগলাটে পরিকল্পনা করেছেন। কুনস এ সময় উল্লেখ করেন, প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বাতিল করতে উদ্যোগী হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্বব্যাপী কয়েক দশকের সুপ্রতিষ্ঠিত মানবিক কর্মসূচিগুলো
কেন আমরা পরিত্যাগ করব এবং এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটিতে কেন হঠাৎ হস্তক্ষেপ করব। মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকার রাশিদা তালিব সামাজিক যোগাযোগ মাধ্যমকে পোস্ট করে ট্রাম্পের এই ধারণাকে খোলাখুলি জাতিগত নিধনের আহ্বান বলে অভিহিত করেছেন। সূত্র রয়টার্স, টাইমস অফ ইসরায়েল, আল আরাবিয়া, আনাদুলু এজেন্সি।